সবগুলো কিন্তু বলা আছে কিন্তু দুইটা অপারেটরের সাপেক্ষে, একটা হলো অর এবং আরেকটা হলো এন্ড। তো এখন আপনাদের এখানে যে বিষয়টা হয়, এখানে দেখেন বেশ কয়েকটা ফর্মুলা দেওয়া আছে এখানে। যেমন বলা হচ্ছে, দেখেন যেটা বলা হচ্ছে, এভাবে বলা আমাদের এন্ড এর সাপেক্ষে কমিউটেটিভ ল, যেটা বলা হচ্ছে এক্স এন্ড ওয়াই ইকুয়াল ওয়াই এন্ড এক্স। এখন আপনাদের পরীক্ষায় যে বিষয়টা করা হয়, দেখা গেলো এইরকম কোন একটা ফর্মুলা দেওয়া হতে পারে, অথবা এইরকম কোন একটা ইকুয়েশন দেওয়া হতে পারে, দিয়ে আপনাদের বলা হবে এই যে ফর্মুলা অথবা ইকুয়েশন যেটাই হোক না কেন, যেটা দেওয়া আছে সেটা আসলে আমাদের অরের সাপেক্ষে কমিউটেটিভ ল। এখন তোমার কাজ হবে এই ইকুয়েশনটাকে ভেরিফাই করে দেখাও যে আমাদের অর অপারেশন অ্যাকচুয়ালি কমিউটেটিভ ল ফলো করে কিনা। এটা যদি আমাদের প্রুভ করতে হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের ইকুয়েশনটাকে প্রুভ করতে হয়। তার মানে আমাদের যে লেফট হ্যান্ড সাইড থাকবে এবং রাইট হ্যান্ড সাইড থাকবে, তার জন্য আমরা ওই শতক সারণীতে আলাদা আলাদা কলাম তৈরি করব, করে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড তাদের জন্য যদি একই আউটপুট আসছে, আমরা বলতে পারবো যে না, ইকুয়েশন ঠিক আছে, তার মানে ওই অর অপারেশন আসলে কমিউটেটিভ ল ফলো করে। বা আপনাদের দেখা গেল অনেক সময় এরকম কোশ্চেন আসতে পারে যে এইরকম একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হলো, যে বলা হলো এটাকে আসলে ভেরিফাই করে দেখো যে ইকুয়েশন আসলে ঠিক আছে কিনা। তো সেক্ষেত্রেও আপনাদের একই কাজ করতে হবে। সেক্ষেত্রে কি করবেন, দেখেন আমাদের এই কোনো কিছু প্রমাণ হোক, ভেরিফাই হোক, যা কিছু হোক না কেন, আমাদের সবকিছু করতে হবে কিসের মাধ্যমে বলেন তো? ট্রুথ টেবিল। হ্যাঁ, সত্যক সারণী ইউজ করে আমাদের সেটাকে কিন্তু প্রুভ করতে হবে। এই সত্যক সারণী বাদে আমাদের কিন্তু অন্য কোনো ভাবে এটাকে কিন্তু প্রুভ করার মানে সহজ উপায় কিন্তু নেই। ওই কারণে আপনাদের এই ইকুয়েশন হোক, ফর্মুলা হোক, যেটাই আপনাদেরকে ভেরিফাই করতে বলা হোক, প্রুভ করতে বলা হোক, আপনাদের তার জন্য কি সত্যক সারণী ব্যবহার করতে হবে। এবং সেখানে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, তার জন্য আলাদা আলাদা কলাম তৈরি করে আমাদের দেখতে হবে লেফট হ্যান্ড সাইডের জন্য যে ভ্যালু আসছে এবং রাইট হ্যান্ড সাইডের জন্য। Recording in progress. টেবল, সেটা আমাদের দেখতে হয়। এখন আপনাদের পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে যে নট, এন্ড, অর এদের ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করো। তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এইরকম একটা টেবিল রেখে তাদেরকে আসলে ক্যারেক্টারিস্টিক্স বলতে হবে। যেমন আমাদের এন্ড এর ক্ষেত্রে কি হয়, যখন সবগুলো ওয়ান তখনই শুধুমাত্র আউটপুট ওয়ান হয়। আমাদের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা ওয়ান হলেই আউটপুট ওয়ান পাওয়া যায়। আমাদের এই নটের ক্ষেত্রে কি হয়, ইনপুটে যা দেয় আউটপুটে তার বিপরীত পাওয়া যায়। তা পরীক্ষা এখান থেকে স্পেসিফিক দুই ভাবে কোশ্চেন আসা সম্ভব। একভাবে হচ্ছে আপনাদের এইভাবে আসতে পারে যে যতগুলো ফান্ডামেন্টাল গেট আছে সবগুলোর ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করো। অথবা আপনাদের এই ফান্ডামেন্টাল গেট বলতে আমাদের কয়টা গেট বোঝাই বলেন তো? তিনটা। এন্ড অর নট। তিনটা গেট। হ্যাঁ, তার মানে আপনাদের এই যদি সরাসরি এই নট, এন্ড, অর সরাসরি কিন্তু উল্লেখ করা থাকতে পারে, অথবা কিন্তু এরকমও থাকতে পারে যে ফান্ডামেন্টাল যেসব গেট আছে তাদের ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করো। এইরকম যদি কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আমাদের এইরকম একটা এই সত্যক সারণী আঁকতে হবে।
এই আপনারা কি 2 মিনিট থাকেন? হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের ফান্ডামেন্টাল গেট থাকুক অথবা নট অ্যান্ড অর যেটাই উল্লেখ করে দিক না কেন, মিনিং কিন্তু সেম। কারণ ফান্ডামেন্টাল গেট বলতে আমাদের অ্যান্ড, নট এবং অর এই তিনটাকে বোঝায়। এতে যখন ক্যারেক্টারিস্টিক্স লিখতে বলা হবে, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এইরকম একটা টেবিল লিখতে হবে। এইরকম প্রত্যেকে আসলে কি ইনপুটের জন্য আউটপুটটা আসলে কি আসলো, সেটা একটু ব্যাখ্যা করতে পারলেই আপনাদের জন্য হয়ে যাবে। এই এই অংশটুকু বুঝতে পারলেন কিনা? Yes, sir. আচ্ছা, এবার আপনাদের ওই যে আমি প্রথম অংশ বলছিলাম যে আপনাদের এখানে এই যে ইকুয়েশন গুলো আছে সেগুলো কিন্তু আপনাদের ভেরিফাই করতে বলা হতে পারে। সেক্ষেত্রে আপনাদের মনে করেন এইরকম একটা ইকুয়েশন দেওয়া হলো, তো সেটাকে বলা হলো এটাকে ভেরিফাই করে দেখো। এটা আমাদের কি লেফট হ্যান্ড সাইডে যেটা থাকবে তার জন্য একটা কলাম তৈরি করতে হয়, রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে তার জন্য আরেকটা কলাম তৈরি করতে হয়। দেখেন, এবার আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখেন, আমাদের দেখেন আগে কি আছে, এটা কিন্তু আমাদের অনেকটা সরলীকরণের মতো। সরলীকরণের এমন কিছু নিয়ম ছিল, যেমন সবার আগে আমাদের কি ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হতো, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, তারপরে গুণ অথবা ভাগ যেটা আগে থাকুক না কেন তার কাজ করতে হতো। আমাদের কিন্তু এই যে ইকুয়েশন ভেরিফাই করার সময় এই যে আমাদের প্রিসিডেন্স, অগ্রাধিকার, অগ্রাধিকার যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। যেমন সবার আগে আমাদের কাজ করতে হয় কার, বিভিন্ন ব্র্যাকেট। যেমন ফার্স্ট ব্র্যাকেট এটাকে বলা হয় প্যারেন্থেসিস, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তারপর আছে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে বলা হয় কার্লি ব্র্যাকেট, তারপর কার্লি ব্র্যাকেটের কাজ করতে হয়। তারপর থার্ড ব্র্যাকেটের কাজ, তারপরে কোথায় নট, তারপরে অ্যান্ড, তারপরে অর। এই যে সিকোয়েন্স, এটা কিন্তু মনে রাখতে পারা খুবই দরকার। এটা কিন্তু পরীক্ষার হলে কাজে লাগবে কিন্তু। সবার আগে ব্র্যাকেট, তারপরে নট, তারপরে অ্যান্ড, তারপরে অর। এবার দেখেন আমাদের এই যে ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইডে এটা আছে, এখানে আমাদের দেখেন ব্র্যাকেট আছে, তাহলে আগে আমাদের কি করতে হবে, ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। এই ব্র্যাকেটের ভিতরে দেখেন আমাদের ওয়াই অর জেড, আমরা এখানে একটা কলম তৈরি করতে পারি ওয়াই অর জেড। আচ্ছা, তারপরে এবার আমাদের কি এক্স অ্যান্ড ওয়াই অর জেড, এবার কিন্তু আমরা এক্স অ্যান্ড ওয়াই অর জেড এটা খুব সহজেই বের করতে পারি। আচ্ছা, এবার রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, এক্স অ্যান্ড ওয়াই আছে আর একটা আছে এক্স অ্যান্ড জেড, আমরা এক্স অ্যান্ড ওয়াই এর জন্য একটা কলম তৈরি করতে পারি, এক্স অ্যান্ড জেড আছে তার জন্য একটা কলম তৈরি করতে পারি। আর এক্স অ্যান্ড ওয়াই অর এক্স অ্যান্ড জেড, এখান থেকে এবং এখান থেকে এটা আমরা পেয়ে যেতে পারি, এর জন্য আরেকটা কলম তৈরি করতে পারি। এখন আমাদের এই যে লেফট হ্যান্ড সাইডে কি ছিল, এটা ছিল এই কলাম, এবং রাইট হ্যান্ড সাইডের এই কলাম যদি সমান হয় তাহলে ইকুয়েশনটা ঠিক আছে। এবং এটা করার আগে আমাদের প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হয় যে কয়টা ইনপুট ভেরিয়েবল আছে। আমাদের এখানে কিন্তু ইনপুট ভেরিয়েবল তিনটা ছিল, এক্স ওয়াই এবং জেড। এই সেই এক্স ওয়াই এবং জেড, এবং তিনটা ভেরিয়েবলে আমাদের ম্যাক্সিমাম কতগুলো কম্বিনেশন হওয়া সম্ভব, 8টা। তো এই দেখেন আমাদের এই সেই পরপর 8টা কম্বিনেশন আছে। এই কম্বিনেশন লিখে তারপর লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড তার জন্য বিভিন্ন কলাম তৈরি করে, এবার আপনাদেরকে শেষে এক কথায় লিখতে হবে যে আমাদের লেফট হ্যান্ড সাইডের জন্য যে কলাম ছিল এবং রাইট হ্যান্ড সাইড এর জন্য যে কলাম ছিল, যেহেতু দুইটাই সেম তার মানে বলতে পারি আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তার মানে এখান থেকে এটা বলতে পারি যে আমাদের ওই ইকুয়েশনটা কি আছে, ঠিক আছে। তো এই যে ভেরিফিকেশন, এখানে কিন্তু আপনাদের এই সবসময় যে ভেরিফাই এই ওয়ার্ডটা থাকবে এরকমও না, ভেরিফাই এর পরিবর্তে কিন্তু ভ্যালিডেট এই শব্দটাও কিন্তু অনেক সময় থাকতে পারে। ভেরিফাই থাকুক বা ভ্যালিডেট থাকুক, মূল বিষয়গুলো কিন্তু আসলে সেম। আচ্ছা, আমাদের 2.2 হয়ে গেল। আমরা এবার আসলে এই 2.3 বেসিক থিওরিমস অ্যান্ড প্রপার্টিজ অফ বুলিয়ান অ্যালজেব্রা, এখান থেকে আমাদের এই কতগুলো বিষয় দেখতে হবে। এখানে আমাদের এই যতগুলো থিওরিম ছিল এই সবগুলো আমাদের দেখতে হবে। যেমন একের এক্স অর এক্স, এটা করলে এক্স পাওয়া যায়। থিওরিম একের বি, এক্স অ্যান্ড এক্স এটা ইকুয়াল এক্স, এগুলো জাস্ট মনে রাখতে পারলেই হবে। তবে 2 এ কিছু থিওরিম আছে, 2 বি তে কিছু আছে, হ্যাঁ। মোটামুটি আমাদের 6 এ 6 বি এই থিওরিম গুলো মোটামুটি কিছুটা জানতে হবে। এই, এটা গেল আমাদের এই মোটামুটি অর্ধেক। আর বাকি অর্ধেক আপনাদের আসে হলো, আচ্ছা এরপরে দেখতে হবে এই 2.4 যেটাকে বলা হচ্ছে বুলিয়ান ফাংশন। তার মানে আপনাদের দেখেন এই এই রকম কিন্তু বিভিন্ন রকমের ফাংশন দেওয়া থাকতে পারে।
এই ফাংশন গুলো থেকে আপনাদের কি বলা হতে পারে, ওই ফাংশনের আউটপুট বের করো। এইখান থেকে কি কোশ্চেন আসতে পারে, কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, ওই ফাংশনের কি বের করতে হবে বলেন তো? আউটপুট। আউটপুট বের করতে হবে আমাদের। তা আমাদের এই এই মনে করেন এই আপনাদের এরকম একটা ফাংশনও থাকতে পারে, একের অধিক ফাংশনও থাকতে পারে। আপনাদের যদি একটা ফাংশন আরে থাকে তাহলে ফাংশন থেকে আউটপুটটা কি 10 একটা মার্ক আসবে। থাকবে? না 10 মার্ক থাকবে না, তবে মোটামুটি বেশ হয়তো ভালো একটা মার্ক থাকা উচিত। মার্কটা কি বলা যাবে স্যার? না এটা বলা যাবে না। তো স্যার এখান থেকে কি দেখেন অ্যাকসেপ্ট পাবো না? এখান থেকে অ্যাকসেপ্ট পেতেও পারেন নাও পারেন, এখন কি আপনাদের ভাগ্যে আসলে কি আছে সেটাতে আসলে আপনারা এই মুহূর্তে জানার সুযোগ নেই, পরীক্ষার হলে গিয়ে আসলে জানতে হবে। ওকে স্যার। আচ্ছা দেখেন, আপনাদের কিন্তু ফাংশন কিন্তু একটা থাকতে পারে, একের অধিকও থাকতে পারে। তো একটা যদি ফাংশন থাকে আমাদের কলাম আসবে একটা, যদি একের অধিক আসছে তাহলে আমাদের একের অধিক কলাম আসবে। তা আমাদের এই যখন কোনো ফাংশন থেকে আউটপুট বের করতে হয় তখন আমাদের কি করতে হয়, আমাদের দেখতে হয় তো ওই ফাংশনে কতগুলো ভেরিয়েবল আছে। মনে করেন আপনাদের এই শুধুমাত্র f1 ইকুয়াল xyz বার এই ফাংশন আপনাদের দেওয়া আছে, এখান থেকে বলা হলো এর আউটপুট বের করে দেখানোর জন্য। এখন তাই যদি করতে হয় আগে দেখতে হবে এই ফাংশনে কতগুলো আমাদের ইনপুট ভেরিয়েবল আছে। এখানে কিন্তু আমাদের ভেরিয়েবল আছে তিনটা, এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড এই তিনটার জন্য আমাদের যে 8টা কম্বিনেশন হয় সেটা আগে আমাদের লিখতে হবে। লিখে এই ফাংশন থেকে আমাদের এই যে কোন কোন কম্বিনেশনের জন্য শূন্য আসবে আর কোন কোন কম্বিনেশনের জন্য ওয়ান আসবে, এটা আমাদের লিখতে পারাই হলো আমাদের ফাংশনের আউটপুট বের করা। আচ্ছা এটা গেল, এটা দেওয়ার পর আপনাদের আর সর্বশেষ যে বিষয়টা আছে সেটা হচ্ছে উম হুম, আপনাদের হলো 2.7 যেটাকে বলা আছে ডিজিটাল লজিক গেট। কিন্তু এই ডিজিটাল লজিক গেটস দেখার জন্য আপনাদের এই বইয়ের দরকার নেই, আপনাদের শুধু টপিকের নামটা মনে রাখলেই বুঝবে। এবং আপনাদের এর জন্য কিন্তু ওই বোর্ডে কিন্তু বেশ ভালো করে বোঝানো হয়েছে, যেখানে আপনাদের দুইটা গেট সম্পর্কে খুব ভালো বলা হয়েছে, একটা হলো ন্যান্ড এবং নর। ন্যান্ড এবং নর আসলে সার্বজনীন গেট, বা এটাকে যদি ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল গেটস। এখন ন্যান্ড এবং নরকে কিন্তু ইউনিভার্সাল গেটস বলা হয়, তার কারণ হলো আমাদের ফান্ডামেন্টাল যে তিনটা গেট, নট, অ্যান্ড এবং অর, এই তিনটা গেটকেই কিন্তু শুধু নর এবং শুধু ন্যান্ড ইউজ করে কিন্তু ইমপ্লিমেন্ট করা যায়। যার কারণে আমাদের ন্যান্ড এবং নরকে কি বলা হয়, ইউনিভার্সাল গেটস। এইখান থেকে খুবই কমন একটা কোশ্চেন আসে যে ন্যান্ড এবং নরকে ইউনিভার্সাল গেটস কেন বলা হয়। আর আরেকটা কোশ্চেন আসে আপনাদের শুধু ন্যান্ড অথবা শুধু নর ইউজ করে আমাদের ফান্ডামেন্টাল যে তিনটা গেট থাকে তাদেরকে ইমপ্লিমেন্ট করো। এইখান থেকে কি ধরনের কোশ্চেন থাকবে, যে আপনাদের ন্যান্ড অথবা নরকে কেন আসলে ইউনিভার্সাল গেটস বলা হয়, এবং আপনাদের শুধু ন্যান্ড অথবা শুধু নর ইউজ করে আমাদের ফান্ডামেন্টাল যে তিনটা গেটস তাদেরকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা ব্যাখ্যা করো। সেক্ষেত্রে এইরকম ইমপ্লিমেন্টেশন যখন আসবে তখন আমাদের কি করতে হয়, ইমেজ একে একে দেখাতে হয়, গেট একে একে দেখায় প্রত্যেকটা গেটের শেষে কি আউটপুট আসলো সেটা আমাদেরকে বোঝাতে। তার মানে দেখেন আপনাদের এই যে 2 নম্বর চ্যাপ্টার, সেখানে যদি একদম সামারি করা হয় সেখানে আপনাদের ওই 2.2 থেকে আসে কিন্তু এই যে অ্যাক্সিওমেটিক ডেফিনেশন অফ বুলিয়ান অ্যালজেব্রা, এখানে কিছু ফর্মুলা থাকতে পারে, কিছু অ্যাক্সিওম থাকতে পারে, বা ইকুয়েশন থাকা সম্ভব। এগুলোকে আপনাদের ভেরিফাই অথবা ভ্যালিডেট করতে বলা হতে পারে, এটা একটা কোশ্চেন। তারপরে এখান থেকে আপনাদের এই টু ভ্যালুড বুলিয়ান অ্যালজেব্রা, এখান থেকে বলা হতে পারে ফান্ডামেন্টাল যেসব গেট নট, অ্যান্ড এবং অর এদের যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো বর্ণনা করার জন্য। আচ্ছা, এটা আসতে পারে। সাথে সাথে আপনাদের এই থিওরিম কিছুটা করতে হয়, এই 2.1 এই আছে 2.3 থেকে এই 2.3 বেসিক থিওরিমস অ্যান্ড প্রপার্টিস অফ বুলিয়ান অ্যালজেব্রা। এখান থেকে আমাদের যে থিওরি গুলো আছে সেই থিওরি গুলো জানতে হয়। 1.1 এর এ, 1 এর বি,
তারপর 2 এর A 2 এর B, এখানে যে থিওরিক্যাল যেসব বিষয়গুলো আছে এই থিওরিম গুলো কিন্তু আমাদের জানতে হয়। আচ্ছা, আর এখান থেকে আপনাদের এই যে অপারেটর প্রিসিডেন্স, এটা কিন্তু জানতে পারা খুবই গুরুত্বপূর্ণ। এবং সবার আগে কাজ করতে হয় কি, প্যারেন্থেসিস ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে নট, তারপরে অ্যান্ড, তারপরে কিন্তু অর। এই অপারেটর প্রিসিডেন্স এটা মনে রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই 2.4 যেটাকে বলা হচ্ছে বুলিয়ান ফাংশনস, এখানে আপনাদের কিন্তু এরকম স্পেসিফিক কিছু ফাংশন দিয়ে হবে, ফাংশন থেকে বলা হবে তার আউটপুটটা বের করার জন্য। আর সর্বশেষ হলো আপনাদের এই 2.7, যেটাকে বলা হচ্ছে ডিজিটাল লজিক গেটস। এখানে ন্যান্ড এবং নর সম্পর্কে আলোচনা করা আছে। শুধু ন্যান্ড অথবা শুধু নর দিয়ে আমাদের যে বেসিক ফান্ডামেন্টাল যে 3টা গেট, নট, অ্যান্ড অথবা অর কে ইমপ্লিমেন্ট করতে বলা হতে পারে। তো আমি এই 2 নম্বর চ্যাপ্টার সম্পর্কে যা বললাম, এই বিষয়ে সবাই বুঝতে পেরেছেন কিনা? এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন, কি কোশ্চেন? ন্যান্ড অর নর কে ইউনিভার্সাল গেট কেন বলা হয়, এটা আনসার দেবো কিভাবে স্যার? এই যে বলবেন যে ন্যান্ড অথবা নর ইউজ করে আমাদের ফান্ডামেন্টাল যে 3টা গেট, নট, অ্যান্ড এবং অর, এই 3টাকেই আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, যার কারণে আমাদের ন্যান্ড এবং নরকে কি বলা হয়, ইউনিভার্সাল গেট। স্যার ইমপ্লিমেন্ট করে কি দেখাবো? আরে না, আপনাদের যদি সংজ্ঞা জিজ্ঞেস করা হয় তাহলে শুধু সংজ্ঞা বলবেন। আপনারা কি জানো, থিওরি জানতে চাইছিলেন, এই থিওরি আসতে পারে যে ন্যান্ড এবং নরকে আসলে ইউনিভার্সাল গেট কেন বলা হয়। তো সেক্ষেত্রে আপনাদের কি সংজ্ঞাটা লিখতে হবে, তখন তো ইমপ্লিমেন্ট করে দেখানোর দরকার নেই। আপনাদের ইমপ্লিমেন্ট করে দেখাবেন কখন, যখন আপনাদের ইমপ্লিমেন্ট করতে বলা হবে তখন। ঠিক আছে সংজ্ঞা লিখতে বুঝছি। বললে শুধু সংজ্ঞা লিখবেন। এই এবার বলেন তো, আমি এই 2 নম্বর চ্যাপ্টার থেকে কি কি বললাম, কেউ একজন গুছিয়ে ভালো করে বলতে পারবেন? এই আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। এই বলেন তো, আমি এই 2 নম্বর চ্যাপ্টার থেকে কি কি পড়তে বললাম, কেউ সুন্দর করে গুছিয়ে বলেন তো একটু। এইটা বলতে পারবেন না? জি স্যার বলতেছি। স্যার ফার্স্টে বলছেন যে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেই ইকুয়েশনটা প্রুভ করা লাগবে, যেরকম কোমুলেটিভ ফ্রম যে x প্লাস ওয়াই হ্যাঁ, ইকুয়াল সেটা টু ওয়াই প্রুভ প্লাস। হতে পারে, ভেরিফাই হতে পারে, ভ্যালিডেট হতে পারে। হ্যাঁ, তারপর হ্যাঁ, এরপর বলছেন যে টু ভ্যালিডেট অ্যালজেব্রা অর লজিক গেট। হ্যাঁ, এরপর ছিল স্যার ফান্ডামেন্টাল গেট ক্যারেক্টারিস্টিক। ফান্ডামেন্টাল গেট বলতে কাকে কাকে বোঝানো হয় বলেন তো? অ্যান্ড অর নট। অ্যান্ড এবং শুধু এই 2টা, আর না? জি স্যার। বলছি শুধু অ্যান্ড এবং নট, অন্য কোনো গেট নেই আর? ফান্ডামেন্টাল গেট বলছে 3টা বোঝায়, অ্যান্ড অর নট। হ্যাঁ, এই 3টা। হ্যাঁ, তারপর এরপরে বলছেন স্যার ফাংশন ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, ফাংশন ইমপ্লিমেন্ট না, ফাংশনের আউটপুট বের করতে হবে। আউটপুট আর কি, হ্যাঁ। এরপরে তারপর ছিল বুলিয়ান অ্যালজেব্রা, যে থিওরেম গুলো ছিল ওগুলো পড়তে হবে আর কি। হ্যাঁ, থিওরেম গুলো দেখতে হবে। তারপর এরপর বলছিলেন যে অ্যান্ড এবং নরকে ইউনিভার্সাল গেট বলা হয় কেন। এরপর ছিল যে ন্যান্ড অথবা নর দিয়ে অ্যান্ড অর নট এই 3টা যে কোনো একটা বা 3টাই ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে। হ্যাঁ, কিন্তু যদি দেওয়া হয় আপনাদের, হয় শুধু ন্যান দেওয়া হবে অথবা কি শুধু নট। নট দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, আপনাদের মোটামুটি এই টপিক গুলোই ছিল। তা আপনারা অন্তত বই একটু খুলে দেখবেন, দেখবেন এখানে কি লেখা আছে, অন্তত যে সবাই একটু পড়ে দেন। আপনাদের মোটামুটি এই আমি যা বলছি মোটামুটি এর বাইরে থেকে কোশ্চেন আসলে কতটুকু আসবে সেটা আসলে বলা যায় না, তবে আমি মোটামুটি যা বললাম রাজনীতি এর জানেন বাইরে স্যার থেকে আসার সম্ভাবনা খুবই কম। স্যার সবই যদি বলা না যায় তাহলে স্যার আমরা তো যেগুলো ভুল বলছেন করবো।
তাই আমি মোটামুটি ওই যেগুলো 2 বলছেন নম্বর একটু করে চ্যাপ্টার দিন। থেকে যা আমি যে টপিক গুলো বলছি ওই সবগুলো টপিক থেকেই কিন্তু কোশ্চেন আসছে। ওকে স্যার, ওকে। আচ্ছা, আমাদের এই সময় দেন, আপনাদের ওই এই মুহূর্তে কারো কোনো কথা শোনার এই মুহূর্তে যাবে না, কারণ আমাদের 6.5 মিনিটের মতো সময় আছে। আমরা একটু 3 নম্বর চ্যাপ্টার একটু শেষ করে তারপরে আপনার এই কোশ্চেনটা শুনবো। আচ্ছা, আমাদের এই 3 নম্বর চ্যাপ্টার ছিল এই সিম্পলিফিকেশন অফ বুলিয়ান ফাংশন, যেটা আমরা বলছিলাম যে দা ম্যাপ মেথড। এখানে আমরা কোন ম্যাপ ইউজ করছিলাম বলেন তো? কে ম্যাপ? কার্নাফ K-map। ম্যাপ। ম্যাপ। হ্যাঁ, কার্নাফ ম্যাপ বা কে ম্যাপ যেটাই বলেন না কেন। তা আপনাদের এই 3 নম্বর চ্যাপ্টার থেকে দেখেন এই যে 3.2 কি আছে বলেন তো? 2 and 3 ভেরিয়েবল ম্যাপস। এই 3.2 এই সাবসেকশন, এই সেকশন মোটামুটি আমাদের কি 72 পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে, আর এটা মোটামুটি শেষ হচ্ছে আমাদের উম, এই আমাদের এই 77 পৃষ্ঠায় গিয়ে শেষ হচ্ছে। তার মানে আমাদের এই যে সাবসেকশন 3.2 এর আন্ডারে আমাদের যতগুলো এক্সাম্পল আছে, আমাদের সবগুলো এক্সাম্পল খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই 3.2 এর আন্ডারে আমাদের কতগুলো এক্সাম্পল আছে একটু দেখেন। এই প্রথমে আমাদের কি এই এক্সাম্পলটা দেওয়া আছে। তার মানে আপনাদের এই কে ম্যাপের ক্ষেত্রে সিম্পলিফাই আসলে কোশ্চেন কিরকম আসতে পারে, আপনাদের কোন একটা ফাংশন দিয়ে দেওয়া হবে, বলা হবে এই ফাংশনটাকে কে ম্যাপে বসিয়ে সিম্পলিফাই করেন। আপনাদের দেওয়া থাকবে কি শুধু ফাংশন, আপনাদের সেই ফাংশন থেকে কে ম্যাপে বসিয়ে সিম্পলিফাই করে সিম্পলিফাইড ওই উত্তর লিখতে পারলে আপনাদের জন্য আনা। যেমন দেখেন আমাদের এখানে একটা ফাংশন দেওয়া আছে এক্স বার ওয়াই অর এক্স ওয়াই বার অর এক্স ওয়াই, এটাকে সিম্পলিফাই করতে পারেন। সাথে সাথে এখানে আপনাদের আরো কিছু এক্সাম্পল আছে, এই যেমন আছে এই এক্স ওয়াই বা জেড অর এক্স ওয়াই জেড। সাথে সাথে এক্সাম্পল 3.1 এখানে আপনাদের একটা এক্সাম্পল আছে। তারপরে আপনাদের এই এখানে আরেকটা ফাংশন দেওয়া আছে, এটাকেও আপনারা সিম্পলিফাই করতে পারেন। এক্সাম্পল 3.2 এখানে একটা ফাংশন দেওয়া আছে, এটাকেও আপনারা সিম্পলিফাই করতে পারেন। এক্সাম্পল 3.3 এটাও সলভ করতে পারেন। এক্সাম্পল তারপরে এই ফিগার 3.7, এক্সাম্পল 3.4। তার মানে এক কথায় আপনাদের এই সাবসেকশন 3.2 এর আন্ডারে যতগুলো এক্সাম্পল দেওয়া আছে সবগুলোই আপনাদের সলভ করতে হবে। আর 3.2 তে আপনাদের 2 এবং 3 ভেরিয়েবলের বাইরে কিন্তু অন্য কোনো কিছু নেই, সুতরাং আপনাদের পরীক্ষাও কিন্তু মানে 2 এবং 3 এর বাইরে কিন্তু অন্যগুলো আসবে না। আচ্ছা, এই কে ম্যাপ সংক্রান্ত এবার বলেন কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার না। স্যার এই কে ম্যাপ থেকে কি অ্যাকসেপ্ট থাকবে? কে ম্যাপ থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন পাবেন, নাম্বার সিস্টেম থেকে অ্যাকসেপ্ট, আর 2 নম্বর যে চ্যাপ্টার বুলিয়ান অ্যালজেব্রা এন্ড লজিক গেটস এখান থেকে পাবেন 2 সেট। ও জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার বলেন আপনাদের এই কার কি কোশ্চেন আছে, এবার এই 3.5 মিনিটের ভিতরে শেষ করতে হবে, এরপরে কিন্তু মিটিং শেষ হয়ে যাবে। স্যার আমাদের স্যার সিটির থিওরি টাইপ রেজাল্ট কোশ্চেন কবে কি থাকবে? হ্যাঁ, ওই থিওরি কি বললেন? স্যার থিওরি টাইপ কি কোশ্চেন থাকতে পারে? এই থিওরি একদম খুবই মানে সিম্পল ধরনের, যেমন এই এসে কে ম্যাপ কি কাজে ইউজ করা হয়, তারপর আপনার ওই কে ম্যাপের সাহায্যে আপনার ওই একটা ফাংশন সিম্পলিফাই করার কিছু নিয়ম বলেন। তারপরে আপনাদের এই যে বলা হলো ন্যান্ড এবং নর কে কেন ইউনিভার্সাল গেটস বলা হয়, এইরকম একটা সিম্পল কোশ্চেন একদম। তারপর বলা হলো আপনাদের এই কি যেন বলে এই ফান্ডামেন্টাল গেটস তাদেরকে বলা হয়। একদম সিম্পল কোশ্চেন থাকবে একদম। থিওরি আপনাদের থাকবে খুবই কম, তবে যেগুলো থাকবে এরকম সব সিম্পল একদম স্ট্রেট ফরওয়ার্ড। স্যার এগুলো কি স্যার তাহলে কে নিজের ম্যাপের মতো করে লিখবো নাকি স্যার বইতে কে যা ম্যাপ আছে সেটা লিখবো? দেখেন, আমি সাধারণত কোনো কিছু একদম সরাসরি মুখস্থ করার ঘোরতর বিরোধী। আমি বরং আপনি কোন একটা টপিক সেটা নিজে বুঝে খুব সুন্দর করে যদি লিখতে পারেন সেটাই তো আপনাদের জন্য এনাফ। ওকে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আর কেউ? না স্যার। আচ্ছা, আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এখানেই শেষ করি নাকি? স্যার আমাদের রাত যে প্রায় 11টা সিটিতে বাজতে যে গেল। কোশ্চেন আসছিল স্যার, আমাদের যে সিটিতে কোশ্চেন আসছিল এরকম কোশ্চেন মানে সিটির কোশ্চেন এগুলো কি ইম্পর্টেন্ট মিডের জন্য? দেখেন আপনাদের এই আপনাদের মানে সংযোগে ওই থাকেন। টাইপ কি কোশ্চেন আসবে কিনা? হ্যাঁ, আপনাদের ওই সিটি নেওয়া হয় যাতে আপনারা ওই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে পান। আপনাদের মোটামুটি ওই ধরনের কোশ্চেনই করা হবে।
ওই কারণে সিটিতে যেগুলো সলভ করেছেন ওইগুলো মোটামুটি যেভাবে সলভ করেছেন ওই প্রসেস গুলো মনে রাখা খুবই জরুরি। কারণ আপনাদের দেখা গেলো এই সেম ম্যাথে দেওয়া হলো, একটু দেখা গেলো ভ্যালু ওলট পালট করে দেওয়া হলো, এরকম কিন্তু হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। সুতরাং আপনারা স্যার যদি আমাদের প্রসেস গুলো ঠিকঠাক ভাবে জানতে পারেন আপনাদের জন্য সমস্যা হওয়ার কথা না। স্যার আমাদের সিটির মার্ক কবে পাবো? ক্লাস টেস্টের যে 2 এর যে ক্লাস টেস্ট নিলেন আচ্ছা, নাম্বারিং আপনাদের এই সিস্টেমের এই উপরে এই কোর্সের পরীক্ষা কবে বলেন তো? 14 তারিখে। 14 তারিখ। তার মানে আপনাদের এত তাড়াহুড়ো করার কিছু নেই। মোটামুটি আগামীকাল উইকেন্ড, আগামীকাল দেওয়া যাচ্ছে না, মঙ্গলবার অনলাইন সেটাও দেওয়া যাচ্ছে না। স্যার সেক্ষেত্রে সিটির আপনাদের খুব বেশি সম্ভাবনা থাকবে বুধ অথবা বৃহস্পতিবারের ভিতরে আপনাদেরকে দিয়ে দেওয়ার। সিটির ওই যে অ্যান্সার সরি রেজাল্টটা যদি দিতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে আমাদের কোশ্চেন যেভাবে আপনি দিয়েছিলেন আমাদের অ্যান্সার গুলো ঠিক হয়েছিল কিনা, তাহলে হ্যাঁ, আমরা সেভাবে আপনাদের ওই কারেকশন করতে পারতাম। পরীক্ষা 14 তারিখে না, তা আমি মোটামুটি আপনাদের এই 11 তারিখে অথবা 12 তারিখের দিকে আপনাদের এই সিটির মার্ক দিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। এবং 12 তারিখ আপনাদের পরীক্ষা যেহেতু 14 তারিখ, তার মানে 12 তারিখের ভিতরেই আমি আপনাদেরকে মার্ক দিয়ে দেবো। হুম। ডিএলডি তো 21 তারিখে দেখাই মনে হচ্ছে মিড। হ্যাঁ, আপনাদের 2A এবং 2B আপনাদের হলো 21 তারিখে, আর যারা ইভিনিং 2E তাদের বোধহয়